আহসান কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, তুমি আমার জন্য কিছু কিনেছো তরি? সত্যি? তরি চোখ নামিয়ে বলল, হ্যাঁ, একটা শার্ট আছে ভেতরে। আমি শার্টের মাপটা বুঝি না তো, তাই রুমিকে নিয়ে গিয়েছিলাম। আমি পছন্দ করেছি, রুমি মাপটা বলে দিয়েছে। কেমন হয়েছে একটু খুলে দেখুন না। আহসান শার্টের প্যাকেটটা খুলে দেখলো ভেতরে আকাশি রঙের ফুল হাতার একটি চমৎকার শার্ট। তরির পছন্দ হয় এত সুন্দর, এত যত্ন নিয়ে কি করে পছন্দ করে কিনলো সে। আহসান শার্ট হাতে বলল, টাকা কোথায় পেলে তরি? তরি আঁচল ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিলেন, মনে আছে আপনার? ওটা ভেঙে ফেলেছি। বিশেষ দিনে একটা বিশেষ উপহার না দিলে কি হয়? আহসান তরির আরো কিছুটা কাছে এলো, কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বলল, কোনো বিশেষ উপহারের প্রয়োজন নেই তরি। আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার তুলতুলে বউ। তরি লজ্জায় আরেক দফা লাল হলো। আহসান সেদিন আর আলমারি থেকে কিছু বের করে পড়ল না। তরি দেওয়া শার্টটাই পরে স্কুলে গেল। চুলগুলো সুন্দর করে আসছে, ঠিক যেন সাহেবদের মতো। যাবার সময় বাড়ির বড়দের সালাম দিয়ে যেতে ভুলল না। এখন থেকে আহসানকে কি বলে ডাকবে তরি? আহসান মাস্টার? তাহলে তরি কি মাস্টারের বউ মাস্টারনি হতে পারে? আহসানের স্কুল ছুটি হবার কথা 1টার দিকে। সব কিছু গুছিয়ে সে আসলো আনুমানিক 1:30টার দিকে। প্রথম দিন বিধায় আসতে একটু দেরি হলো। আহসান স্কুল থেকে ফিরতেই তরি তাকে ঘিরে ধরলো। স্কুল খুব উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কেমন গেল শিক্ষক জীবনের প্রথম দিন আহসান মাস্টার? আহসান শার্ট খুলতে খুলতে তার পেশিবহুল শরীরখানা তরির নিকট উন্মুক্ত করে বলল, ভালোই, তবে প্রথম দিন তো, এই নতুন জীবনে একটু অন্যরকম একটা পরিচয়, অপরিচিত একটা জায়গা। নার্ভাস ছিলাম একটু। বাচ্চা সামলানো আসলেই বেশ ধৈর্যের কাজ। একদিনেই কেমন হাঁপিয়ে উঠেছি। যদিও বাচ্চা সামলানো আমার পুরনো অভ্যাস। ছোট বাচ্চা বউটাকে তো আমিই বড় করলাম। যদিও এখনো অনেক কিছু বোঝে না মেয়েটা, কিছু হলেই ভ্যাবে করে কাঁদে। তরি মুখ ভার করে ফুঁসতে ফুঁসতে বলল, কে বাচ্চা? আমি বাচ্চা? রাতে কাছে এসে দেখবেন একদম কামড়ে দেব। এসেছে আমায় বাচ্চা বলতে। তরি ফোঁসফোঁস করতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। আহসান পেছন থেকে তরির হাত ধরে টান দিতেই তরি তার বুকে হুমড়ি খেয়ে পড়ল। আহসান তরির ঘাড়ে লাল নাল ঘষতে ঘষতে বলল, আলমারির তাকে একটা শাড়ি আছে, তোমার শার্টটার সঙ্গে মিল করে আকাশি রঙের কিনেছি। সন্ধ্যায় ওটা পরে তৈরি থাকবে। একটা বিশেষ জায়গায় যাব। কোথায় যাব সেটা বরং তোলা রইল, গেলেই দেখতে পাবে। তরি আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। আহসান দুপুরে খেয়ে ব্যবসার কাজের জন্য বের হয়ে গেল। চাকরি করলেও ব্যবসা সে ছাড়বে না। সকালে চাকরি আর বিকেলে বাবার সঙ্গে ব্যবসা, এটাই আপাতত তার জীবন। তরি সন্ধ্যায় আলমারি থেকে আহসানের রেখে যাওয়া শার্টটা পরে তৈরি হলো। বিয়ের পরদিন আহসান তাকে যেই চুড়িগুলো এনে দিয়েছিল দুহাতে সেগুলোও পরলো। সেজেগুজে পরিপাটি হয়ে বসে রইল। আহসান সময় মতোই তরিকে নিতে এলো। আসার সময় হাতে করে বেলি ফুলের গাছরা নিয়ে এলো। তরি সেটা মাথায় পড়ল। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বেলি ফুলের, কি মিষ্টি ঘ্রাণ। খুব ফুরফুরে মেজাজে তরি আহসানের সঙ্গে বাইকে বসলো। শক্ত করে চেপে ধরে আহসানের বুকে এক হাত, কাঁধে অপর হাত রাখলো। আহসান একটা বাড়ির নিচে এসে বাইকটা থামালো। তরিকে সঙ্গে নিয়ে সে বাড়িটা দোতলায় উঠল। তরি সবকিছু ঘুরে ফিরে দেখে বোঝার চেষ্টা করছে আসলে ঠিক কোথায় এসেছে সে। অবাক করে দিয়ে বাড়ির দরজা খুলল অর্ক। তরিকে নিয়ে আহসান ভেতরে ঢুকতেই তরি দেখলো ভেতরে সৌম্য আর রঙ্গনও আছে। অবাক করা বিষয়, সৌম্যের সঙ্গে ভেতরে একটা মেয়ে বসা। দুজনেই সোফায় বসে আছে বউ আর বরের বেশে। পাশে বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব বসা। তরি বিস্মিত হয়ে আহসানকে বলল, সমু ভাইয়ার বিয়ে আজ? আহসান মাথা দুলিয়ে সায় জানালো। তরি ফিস ফিস করে বলল, মেয়েটাকে আপনি তো আমায় আগে কিছু বলেননি। আহসান প্রত্যুত্তরে বলল, সে এক বিরাট লম্বা কাহিনী, বাড়ি গিয়ে সবটা বলবো। তরি চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। রঙ্গন অর্ক আর সৌম্য ব্যতীত এখানে কাউকে এসে চেনে না। অপরিচিত পরিবেশ মানুষের মাঝে, তাই বেশ অস্বস্তি
বোধ নিয়ে সে দাঁড়িয়ে রইল। সমু আর দিলশান যখন একে অপরকে কবুল করে নিজেদের মাঝে জড়িয়ে নিচ্ছিল, তরি তখন নিজের বিয়ের স্মৃতিচারণ করছিল। বিয়ের দিন আহসানকে তার মোটেও সহ্য হচ্ছিল না। ফিরে অবধি তাকায়নি একবার তার দিকে। মন খারাপ করে গোমরা মুখে বসেছিল সে। লোকটার সঙ্গে বিয়ে ঠিক কতগুলো দিন কেটে গেল। কি অদ্ভুত বিষয়, সে কখনো ভাবেইনি আহসানের সঙ্গে তার ভাব হতে পারে। পরিবারের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছিল। সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নিতেও পারেনি শুরুতে। কিন্তু আজ কি হলো? আহসান কখন তার মনের গভীরে আবাসস্থল গেঁথে বসলো। দিলশান কাপা হাতে সাইন করলো। সোমের ভেতরে সে সব কিছুই নেই। মনে মনে সে বিজয়ের হাসি হাসছে। দিলশানের পরিবারকে রাজি করাতে গিয়ে তার আর আহসানের যে কত কাঠখড় পোহাতে হয়েছে। আহসান না থাকলে বিয়েটা হয়তো হতো না। দিলশানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা গেলেও তার পরিবারকে রাজি করানো একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। সোমের বাবা মা বেঁচে নেই বিধায় তার কোনো অভিভাবক নেই। থাকার মধ্যে আছে শুধু ছোট একটা ভাই। অভিভাবকহীন ছেলেদের কাছে মেয়ের পরিবাররা সচরাচর মেয়েকে তুলে দিতে দ্বিধাবোধ করেন। আহসানই সবটা কিভাবে যেন সামলে নিল। শুরুতে ঝামেলা করলেও শেষে আহসানের কথায় দিলশানের পরিবার ঠিকই রাজি হলো। স্বপ্নের দিলশান হায়াত সত্যি সত্যি আজ সৌম্য শিকদারের হলো। বিয়ের পর্ব শেষ হতেই সৌম্য খেজুর ছিটালো। খাওয়া দাওয়ার ছোটখাটো একটা পর্ব হলো। খেয়ে আহসান দিলশানের হাতে একটা উপহারের বক্স দিয়ে বলল, তোমার জীবনের নবপ্রারম্ভে আমার এই ছোট্ট উপহার দিলশান। আমার বন্ধুকে সুখী রেখো এবং নিজেও সুখী হও, সেই দোয়াটাই করি। দিলশান মুচকি হেসে তরিকে ইঙ্গিত করে বলল, তোমার বউ বুঝি? ভারী মিষ্টি দেখতে। নিজের প্রশংসা শুনে লাজে তরি মাথা নিচু করে ফেলল। আহসান আর দাঁড়ালো না। অনেক রাত হয়ে গিয়েছে, তাই তরিকে নিয়ে সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই তরি প্রশ্নের ভান্ডার খুলে বসলো। সোমের বিয়ে কখন ঠিক হলো, কিভাবে হলো, আরও কত কি প্রশ্ন তার। আহসান ধীরে ধীরে তাকে সব বুঝিয়ে বলল। তরি সব কিছু শুনে সৌম্য ভাইয়া আপুকে এত ভালোবাসেন? ভালোবাসা যদি হতেই হয় তাহলে এমনই হওয়া উচিত। তরি চমকিত হয়ে বলল, সৌম্য ভাই দিলশান আপুর জন্য এত বছর অপেক্ষা করেছেন? এত ভালোবাসেন আপুকে? আহসান পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলল, সৌম্যকে বুঝেই শুধু প্রেমিক পুরুষ মনে হয়? আমাকে দেখছি তোমার চোখেই পড়ে না। দিলশান কি সুন্দর করে সৌম্যর দিকে তাকিয়েছিল, দেখেছিলে? তুমি পাজি মেয়ে, বিয়ের দিন ফিরে অবধি তাকাওনি। তরি ঠোঁট ফুলিয়ে বলল, তখন আপনার সঙ্গে আমার ভাব হয়েছিল বুঝি? আহসান সব জেনে বুঝেও তরিকে প্রশ্ন করলো। তো এখন ভাব হয়েছে নাকি তুলতুল? তরিকে প্রশ্নটা সত্যি সত্যি ভাবালো। হয়েছে কি ভাব আহসানের সঙ্গে তার? হয়েছে। কখন হয়েছে তা তরি সত্যি জানে না। মিনিট খানিক পরে তরি বিছানায় আহসানের বুকের উপর হাতটা রেখে অপর হাত গালে রেখে বলল, আচ্ছা, বিয়ের আগে আপনি আমাকে দেখেছিলেন আগে? মানে ভালো করে লক্ষ্য করেছিলেন? আপনি তো কয়েকবার আমাদের বাড়ি এসেছিলেন বাবার সঙ্গে, কখনোই দেখেননি? আহসান বেশ ভেবে বলল, সেভাবে ঠিক মনে পড়ছে না, তবে একটা ঘটনা খুব মনে পড়ছে। বাবা একটা কাজে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। সেদিন আকাশ মেঘলা ছিল, আর তখন আমার বাইকও ছিল না। ফেরার পথে সে কি বৃষ্টি! তোমার মা আমাকে বসতে বললেন। আমি তোমাদের বসার ঘরে বসে বাইরে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি থামলেই চলে যাব এমন ভাবনাই ছিল মাথায়। ওমা, হঠাৎ দুম করে আওয়াজ হওয়ায় বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে বৃষ্টির পানিতে আছাড় খেয়ে পড়ে ফ্যাঁ ভ্যাঁ করে কাছে। আমাকে দেখে লজ্জা পেয়ে চোখ মুখ মুছে ছুটে পালালো। তরি মিনমিন করে বলল, ওটা গুনগুন ছিল, আমি আচার খেয়ে পড়ে ভ্যা ভ্যা করে মোটেও কাঁদিনি। আহসান ঠোঁট টিপে হেসে বলল, ওমা তাই? তখন আমার বয়স ছিল 21 বছর, নব্য ভার্সিটির স্টুডেন্ট, তাই বয়সটা বেশি ভালোই মনে আছে। হিসেব মতে তোমার বয়স তখন 11, আর গুনগুন তখন ছিল কিনা তাও আমার সন্দেহ। থাকলেও বৃষ্টির দিনে দৌড়ঝাঁপ করার মতো বড় ছিল না। তরি আহসানের বুকে এলোপাথারি কিল দিতে দিতে বলল, সব মিথ্যা, আমি মোটেও বৃষ্টি দিনে আচার খেয়ে পড়িনি। আহসান হা হা করে অট্টহাসি হাসতে লাগলো। তরি রেগে মুখ ফুলিয়ে বসে আছে। আহসান তাকে আদরের ছলে কাছে টেনে নিয়ে বলল, তুমি আমাকে কখনো দেখোনি তরি? তরি এবার স্বাভাবিক হয়ে বসলো। টিপ্পনি কেটে বলল,
আপনার বোধহয় বৃষ্টির রাশি। আপনি আরও একদিন আমাদের বাড়িতে বৃষ্টিতে ভিজতে ভিজতে একেবারে আমার বাবার সঙ্গে এসেছিলেন। মা আপনাকে চুল মোছার জন্যে বেছে বুছে আমার গামছাখানাই দিয়েছিল। সেটা নিয়ে রাগ করে দুপুরে সেদিন আমি ভাতই খাইনি। আমার গামছা আমি কাউকে ধরতে দিতাম না, একটু হিংসুটে ছিলাম কি না। তবে শুধু গুনগুনকে দিতাম। আপনি যখন মাথা মুছে নিচ্ছিলেন না, আমি আর গুনগুন লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। আহসান বাঁকা হেসে বলল, সামান্য গামছা নিয়ে এত বাড়াবাড়ি? এখন যে প্রতিদিন বাসি ঠোঁটের চুমু খেতে হচ্ছে সেই বেলায়? তরি তেতে উঠে আহসানের দিকে এগোতেই আহসান তারকে এক ঝটকায় কাছে টেনে নিল। অভিমান রাগ সব জ্বলে গেল। মাঝরাত অবধি ভাব ভালোবাসার এক বিশাল পর্ব চলল। শেষে না পারতে মাঝরাতে তরি তাকে শরীর থেকে টেনে সরালো। তাও সরল কোথায়? তরির দিকে মুখ করে বাম পাশে ফিরে শুয়ে কেমন নেশালো দৃষ্টিতে তরিকে বারবার দেখছিল। আবছা আলোয় সেটা টের পেতেই তরি বলল, ঘুমোচ্ছেন না কেন? এভাবে তাকিয়ে আছেন কেন? আহসান হাই তুলে বলল, তুমি ডানোর ডিব্বা খুলে রাখলে দোষ নেই, আমি একটু তাকালেই দোষ। তরি নিজের দিকে তাকাতেই জিহবাই কামড় পড়ল। শাড়িটা কোথায় ছুঁড়ে ফেলেছে আহসান কে জানে। উন্মুক্ত বক্ষস্থল ঢাকতে কোনো রকমে বালিশের নিচ থেকে একটা পাতলা কাঁথা বের করলো তরি। গলা অবধি ঢেকে তারপর শুয়ে পড়ল। আহসানকে দিয়ে বিন্দুমাত্র বিশ্বাস নেই সকালে ওসব বাজে বাজে কথা বলে পিষে মারবে তরিকে। তরির জীবনে এখন নতুন কিছু বিষয় সংযুক্ত হয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে। অ্যাডমিশন টেস্ট চলাকালীন আহসান তাকে প্রচুর সাহায্য করেছে। তরি অবশ্য কম চেষ্টা করেনি। অনলাইন কোর্সের পাশাপাশি আহসানের দেওয়া গাইডলাইন্সগুলোও তার খুব কাজে এসেছে। আহসানের ইচ্ছে ছিল তার তরি ভার্সিটিতে পড়ুক। সৃষ্টিকর্তার ইচ্ছেতে সেটা হয়েছে। সবচেয়ে মজার বিষয়, তাদের সাবজেক্টও সেম, অ্যাকাউন্টিং। নাতাশাও তরির সঙ্গে একই ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু সাবজেক্ট ভিন্ন। তরির অ্যাকাউন্ট আর তার ফিনান্স। আপাতত তৃতীয় বর্ষের ক্লাস চলছে তাদের। নাতাশার কাছ থেকে গোপন সূত্রে তরি শুনেছে তাদের ক্লাসের ওই বদমেয়ে ঝুমুর যে আহসানকে ফোন দিত না, সে পরীক্ষায় ফেল করেছে। শুনে তরির প্রথমে খারাপ লাগলেও পরে ভালোই লেগেছে। পড়াশোনা বাদ দিয়ে অন্যের বরকে ফোন করে প্রেমলাভ জুড়ে বসলে এমনই হবে। আর রুমিটাও এই বছর প্রথম বর্ষে উঠেছে। কয়েকদিন হলো ক্লাস শুরু হয়েছে তাদের। আহসান খুব চেষ্টা করেছিল রুমিকে পাবলিকে চান্স পাইয়ে দেওয়ার। কপাল মন্দ বলে রুমি পেল না। সেকেন্ড টাইম দিতে চেয়েছিল, কিন্তু আহসান আর দিতে দেয়নি। বাড়ি থেকে কাছাকাছি পড়ে সেরকম ভালো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। প্রথম প্রথম রুমির এই নিয়ে মন খারাপ হলেও এখন আর হয় না। বিশ্ববিদ্যালয় জীবনটা মন্দ লাগছে না। নতুন নতুন বান্ধবী হয়েছে তার। আম্মা, আমার রুমিরে লাগবো। আপনি বলেছিলেন সরকারি চাকরি পাইলে রুমিরে ঘরে তুলবেন। পাইছি না চাকরি, এখন নিজের কথা রাখেন, রুমিরে আইনা দেন। নাহার বেগম চিন্তিত হয়ে বললেন, রুমিকি বাজারের বিক্রি করার সবজি যে চামু আর দিয়া দিব, কবে কোন কথা বলছি তা দইরা বইসা থাকলে হইব? রঙ্গন তীব্র প্রতিবাদ করে বলল, কি? আপনি আমারে কথা দিছিলেন, এত কথা বরখেলাপ করলে আমি বাড়ি ছেড়ে জামুগা। এতদিন বেকার আসিলাম, খানার কোটা দিয়া দমে রাখছেন, এখন আর পারবেন না। নাহার বেগম রঙ্গনের তেজ দেখে বুঝে গেলেন ছেলেকে দমানোর মতো সাধ্য তার নেই। বসে বসে ভাবতে লাগলেন কি করে রুমিকে তিনি চাইবেন। রঙ্গন নিজের কথা সত্যি রেখেছে। একের পর এক পরীক্ষা দেওয়ার পরও যখন তার চাকরি হচ্ছিল না, শেষে আহসান পরামর্শ দিল স্কুলে টিচার পদে নিয়োগ দিচ্ছে, সেখানে চেষ্টা করার জন্য। আপাতত রঙ্গন ফ্রিল্যান্সের শিক্ষক হিসেবে ঢুকেছে। আহসানও চাকরির মধ্যেই আরও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে। ভালো জায়গায় টিকে গেলে প্রাইমারি পদটা ছেড়ে দেবে তাই। রঙ্গন অনেক চিন্তা ভাবনার পর অর্ককে ফোন দিল। অর্ক তখন মাত্র অফিস থেকে ফিরেছে। সে ব্যাংকার হিসেবে জয়েন করেছে 4 মাস হলো। আগে আহসানের মতো প্রাইমারি সেক্টরে ছিল। অর্ক ফোন ধরেই বলল, কি অবস্থা বন্ধু, কেমন যাচ্ছে দিনকাল? রঙ্গন ভনিতা বাদ দিয়ে বলল, আর ভালো লাগে না। অর্ক সিরিয়াস হয়ে বলল। কেন, কি হয়েছে? রঙ্গন শুধু বলল, ফোনে এত কিছু বলতে পারবো না, সন্ধ্যার মোড়ে চায়ের দোকানে আসিস।
বিকেলে আহসান বাড়িতে কিছু ছেলে মেয়েকে বেঁচে পড়ায়, ছোট ছোট প্রাইমারি স্কুলের বাচ্চা। ওপাশের খালি একটা ঘর ছিল, বাড়ির পুরনো জিনিস রাখা হতো সেখানটায়। আহসান সেখানে পুরনো কিছু বেঞ্চ ফেলে পড়ানোর ব্যবস্থা করেছে। সারাদিন কঠোর পরিশ্রম করে সে। সকালে স্কুল, বিকালে বাচ্চা পড়ানো, আর শেষে সন্ধ্যায় বাবার সঙ্গে ব্যবসায় কাজ। সেই নিয়ে তরির সঙ্গে গতকালও বেশ মন কষাকষি হয়েছে। আগের মতো আহসান তাকে মোটেও সময় দেয় না। অবশ্য আহসানকে দোষ দিয়ে লাভ কি? সে তো নিজেও পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকে। তবুও আহসানের ওপরে মান অভিমানের শেষ নেই তার। বিকেলে বাচ্চাদের ছুটি দিয়ে আহসান ঘরে এসেছিল। পরনে শার্টটা ঘামে ভিজে গিয়েছে, সেটা পাল্টে এখন সে কাজে যাবে। তরি বিছানায় বসে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল। উজ্জ্বল শ্যামলা বর্ণের শরীরে ঘাম যেন চকচক করছে। আহসান এখন ভীষণ তাড়ায় আছে। তরির খুব ইচ্ছে হলো তাকে একটু জ্বালাতন করবার, একটু বাজিয়ে দেখলে কেমন হয়। তরি পিছন থেকে আহসানের গলা জড়িয়ে ধরে বলল। কোথায় যাচ্ছেন আহসান মাস্টার? আহসান শার্টের বোতাম লাগিয়ে নিতে নিতে বলল। বাবা অপেক্ষা করছে, আজকে নতুন মাল আসবে, বাবা একা সামলাতে পারবে না। তরি মিছে অভিমান করে সরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা বক্ষস্থল থেকে বেশ কিছুটা নিচে নামালো। চুলের খোপাটা খুলে চুলগুলো এলোমেলো করলো। ব্লাউজটার পিঠ খোলা বিধায় গলা কিছুটা বড়। আহসানকে প্রলুব্ধ করার কৌশল আর কি। তরি কিছু না বোঝার ভান করে দরজাটকে আড়াল করে অমন আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে রইল। আহসান তৈরি হয়ে বের হওয়ার সময় তরিকে ওভাবে দেখে স্তব্ধ হয়ে গেল। এ কি অবস্থা? তরির ভাবখানা এমন যেন সে কিছুই জানে না। আহসান তার কৌশল বুঝতে পারল। তরিকে সহসায় কোলে তুলে নিতেই তরি পালানোর জন্য আকুপাকু করতে লাগলো। ঘাট হয়েছে তার। আহসান সত্যি সত্যি এবার কিছু একটা করেই বসবে। আহসান তরির কোনো কথা শুনলই না, দুম করে বিছানায় এনে ফেললো তাকে। মসৃণ কোমরে একটা হাত রেখে তরির অষ্টদায় নিয়ে মেতে উঠল। নিজের ফাঁদে তরি যেন নিজেই পিছলে পড়ল। ছাড়া পাবার জন্য অস্থির হয়ে উঠল। আহসানই বা কম যায় কিসে? তরিকে এক ছটাকে ছাড় দিতেও রাজি নয় সে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তরি ঠুস করে একটা কামড় দিল আহসানের চঞ্চুতেই। আহসান ব্যথা পেয়ে সরে যেতেই তরি দৌড়ে পালালো। আহসানকে প্রলুব্ধ করার শখ আজীবনের মতো মিটে গেছে তার। আহসান মিটিমিটি হাসতে হাসতে তরিকে উদ্দেশ্য করে বলল। কোথায় যাচ্ছ তরি রানী? বড্ড আদর বাবার ইচ্ছে না? এসো, আদর করছি। তরির সেসব শোনার সময় আছে? কান চেপে ধরে দৌড়ে পালালো সে, পিছু ফিরে একবার তাকালো না অবধি। সন্ধ্যার পর অর্ক আর রঙ্গন চায়ের দোকানে গিয়ে বসলো। অর্ক চায়ে চুমুক দিয়ে রঙ্গনকে বলল। কি হয়েছে বন্ধু? তোমার মন মেজাজ খারাপ দেখছি, বাড়িতে কিছু হয়েছে? রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল। গত কয়েক বছর যাবৎ এক জ্বালায় মরছি। আমি বিয়ে করতে চাই। অর্ক মস্করা করে বলল। সেটা তো স্বাভাবিক। কোথায় চাকরি পেয়েছিস বিয়ে করে আমাদের গান বাজনার সুযোগ করে দিবি? আমি একটু গিটারটা নিয়ে বসবো, সেখানে নিজেই মন খারাপ করে বসে আছি। রঙ্গন কপালে হাত রেখে বলল। আমি যাকে বিয়ে করতে চাই তাকে পেতে গেলে অনেক কিছুই বিসর্জন দিতে হবে। সর্বপ্রথম স্যাক্রিফাইস করতে হবে বন্ধুত্ব। অর্ক চোখ কপালে তুলে বলল। মানে রঙ্গন, ঠিক করে বল কি বলতে চাচ্ছিস? আমার মাথায় কিন্তু অন্য চিন্তা আসছে। রঙ্গন দুহাতে মাথা চেপে রেখে বলল। যা ভেবেছিস তাই। আমি রুমিকে পছন্দ করি। রুমি আমার বাচ্চাকালের ভালোবাসা। আহসানের অগোচরে রুমির সঙ্গে বড় বউ খেলতে খেলতে সেই ইচ্ছেটা কবে যে মাথায় চড়ে বসলো। বিশ্বাস কর, রুমির প্রতি আমার ভালো লাগাটা মোহ নয়। তোরা রুমিকে চিনিস ভার্সিটিতে ওঠে। আমি তো ক্লাস 1 থেকে আহসানের সঙ্গে পড়েছি। আহসানদের বাড়িতে গিয়ে এক থালায় আহসানের সঙ্গে ভাতও খেয়েছি। বড় হওয়ার পর রুমি সেভাবে আমার সামনে আসে না, কিন্তু ছোটবেলায় ও আমার সামনেই বড় হয়েছে। এটাকে আর যাই বলা হোক, মোহ বলা যায় না। আমি রুমিকে অনেক পছন্দ করি। আমি জানি আমি ভুল করেছি। আহসান আমার বন্ধু। আহসানের বোনকে আমার নিজের বোনের চোখে দেখা উচিত ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি, হয়নি। রুমিকে আমি বোনের জায়গায় ভাবতে গেলেই আমার সব কিছু উল্টাপাল্টা লাগে। সময়ের সঙ্গে সঙ্গে কখন যে রুমির প্রতি আমার অনুভূতি পাল্টে গেল জানি না। আমি যদি রুমিকে চাই, আহসান হয়তো দেবে না। বন্ধুত্ব আর রুমি দুটো জিনিসই চিরজীবনের মতো হারিয়ে ফেলব।
আমার মাথা কাজ করছে না। আমি এই দুটো সম্পর্কেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আহসান আমার ছোটবেলার বন্ধু, অপরদিকে রুমি আমার পছন্দের মানুষ। আমি জানি না কি করব। অর্ক মনোযোগ দিয়ে সবটা শুনল। রঙ্গনকে ভেঙে পড়তে দেখে খারাপ লাগছে তার। অর্ধেক মাথায় তখনই চমৎকার একটা আইডিয়া এলো। এভাবে সাপও মরবে না, আবার লাঠিও ভাঙবে না। অর্ক চায়ের কাপটা তড়িৎ টেবিলে রেখে বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, খুব রিস্কি বাট কাজের। তুই আগে খালাম্মাকে রাজি করা, তারপর বাকিটা আমি দেখছি। রঙ্গন মুখ দিয়ে জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, আম্মা তো রাজি। রুমিরা এখন বিয়ে করে নিয়ে ঘরে ঢুকলো সে মেনে নেবে। সমস্যাটা হচ্ছে আহসান। অর্ক ভ্রুকুচকে চোখ শেষে বলল, সেটাই তো, খালাম্মাকে তুই আহসানদের বাড়িতে পাঠাবি, বলবি রুগ্ন অসুস্থ হওয়ার ভান করে যেতে, গিয়ে বলতে বলবি একেবারে কাদো কাদো হয়ে তোর সঙ্গে রুমির বিয়ের প্রস্তাব দিতে। এখন খালাম্মার অ্যাক্টিং এর উপর বাকিটা নির্ভর করছে। খালাম্মার অভিনয় যতটা প্রাণবন্ত হবে, বিয়ের বাজনা তত তাড়াতাড়ি বাজবে। আর তুই আগেই আহসানকে নিজে থেকে ফোন করবি না। খালাম্মার কান্নাকাটি দেখলে আহসানই তোকে বাধ্য হয়ে ফোন করবে, তখন তুই সবকিছু না জানার ভান করবি। দিন দুয়েক পরে খালাম্মাকে আবার পাঠাবি, আগের মতো অভিনয় শিখিয়ে পাঠাবি। এরপর আহসান তোর সঙ্গে ফাইনাল ডিসকাশন আসতে চাইলে তখন বলবি যে খালু মারা যাওয়ার সময় খালাম্মাই তোর সব। রুমিকে তুই বোনের চোখেই দেখেছিস, কিন্তু এখন খালাম্মা অসুস্থ, মৃত্যুর আগে শেষ চাওয়া রুমিকে নিজের ঘরের বউ করা। তাই তুই এখন রুমিকে বিয়ে করতে রাজি আছিস। আর কথাগুলো স্বাভাবিকভাবে বলবি না, চোখে প্রয়োজন হলে পেঁয়াজ ডলে নিবি। এরপর কান্না মাখা গলায় সবটা বলবি। আহসানের যদিও মন নরম, খালাম্মার কান্না দেখলেই গলে যাবে। তোর কাদার প্রয়োজন হবে না, তবে সেফটি ফার্স্ট, সো বি কেয়ারফুল। বন্ধুত্ব ছিন্ন না করে রুমিকে বিয়ে করার এটাই মোক্ষম উপায়। সাপও মরলো না আর লাঠিও ভাঙলো না। খালাম্মাকে ঠিকঠাক বুঝিয়ে তারপর পাঠাবি। খালাম্মার অ্যাক্টিং এর উপরেই কিন্তু এখন সবটা। আর একদমই তাড়াহুড়ো করবি না, ঠান্ডা মাথায় সবটা বুঝে শুনে কোপ দিবি। আমি আর সৌম্য আহসানের ক্লোজ। আহসান অবশ্যই আমাদের সবকিছু বলবে। আমি তোর দিক থেকে তোর হয়ে সাফাই গাইব, ভাব ধরবো আমি অগ্রিম কিছুই জানি না, কিন্তু আহসান সব বলার পর তোর পজিটিভ দিকগুলো আহসানের কাছে তুলে ধরবো। রঙ্গন হা করে এতক্ষণ সবটা শুনে থ বনে গিয়েছিল। অর্ককে এ কারণে বোধহয় বিটলা বলা হয়। কি সুনিপুণ কৌশল! রঙ্গনের মাথায় এসব কিছু একবারও আসেনি। রঙ্গন নিজের চুলে হাত বুলিয়ে বলল, আমাকে কবে পাঠাবো? অর্ক ভেবে ভেবে বলল, কাল বা পরশু। এরপরে 2 দিন সরকারি ছুটি আছে। আহসান, রুমি আর আহসানের ওয়াইফে 3 জনই সেদিন বাড়িতেই থাকবে। খালাম্মা এত মানুষের মাঝে ঘাবড়িয়ে গিয়ে অ্যাক্টিং করতে পারবে না। কাল বা পরশু সবকিছু খোলা। দুপুরের আগে আগে খালাম্মাকে পাঠাবি। আহসানের বাবা থাকলে থাকবেন, বাট মেইন ফোকাস আহসানের মা আর দাদি। ওনাদের থেকে কথা পাস হয়ে খালু আর আহসানের কানে যাবে। এরপর আরেকদিন আহসান বাড়িতে থাকাকালীন খালাম্মাকে পাঠাবি। রঙ্গন পকেট থেকে মানিব্যাগটা বার করে বলল, তাহলে কাল পাঠাবো আম্মাকে। চল, বাজার থেকে আমার জন্য একটা নতুন শাড়ি কিনবো। নতুন শাড়ি পরে আমার ছেলের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাবেন। বেআইন বাড়িতে পুরনো শাড়ি পরে যাওয়া মানায় না। রঙ্গনের কথা শুনে অর্ক হেসে ফেল। বাইকে চড়ে শাড়ি কেনার উদ্দেশ্যে দুই বন্ধু বাজারের দিকটায় গেল। রঙ্গন নতুন শাড়ি কিনে নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি এলো। ঘরে ঢুকেই ব্যাগটা নাহার বেগমের হাতে দিয়ে বলল, ধরেন আম্মা, আপনার লেগা গিফট আনছি, গিফট। নাহার ব্যাগটা খুলে সত্যি দেখলেন ভেতরে একটা শাড়ি। মতলব কি এই ছেলের? এত সভ্যভদ্র ছেলে তার নয়। রঙ্গনকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমার লেগে শাড়ি কিনে আনছিস? বাপ, সত্যি কইরা বল তো, তোর মাথায় কি ঘুরতাছে? মানুষের পোলাপান খুশি থাকলে তাদের বাপ মা খোদার তালার দরবারে শুক্রিয়া আদায় করে, অথচ তোরে খুশি দেখলে আমার ডর লাগে। না জানি আমার মাথায় কখন কাঁঠাল ভাঙ্গা খাস। রঙ্গন বিছানায় বসে বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, কালকে নতুন শাড়ি পরে আপনি রুমিদের বাড়িতে যাবেন, ঘুরতে না, আমার আর রুমির বিয়ার পাকা কথা সারতে। নাহার বেগম আকাশ থেকে পড়লেন যেন, চিৎকার করে বললেন, কি? তুই কি পাগল হইছস রে রঙ্গিন্না? এমন থাবড়া দিমু যে জন্মের বিয়ার স্বাদ মিটটা যাইব। রঙ্গন দাঁত কিরমির করতে করতে বলল, আপনি বিয়া দেবেন না আমারে? এই কথা বলেই সে পাশের ঘরে গিয়ে খাটের তলা থেকে ইঁদুর মারার বিষ এনে নাহার বেগমের সামনে সেটা তুলে ধরে বলল, যদি কালকে বিয়ার কথা কইতে রুমিদের বাসায় না যান, তাইলে
এই বিষ সব পেটে ডালমো। আপনার এত সয় সম্পত্তি সব কাউয়াই খাইব। নাহার বেগম মুখ ভেঙচি কেটে বললেন, খা, এ বিষের মেয়াদ গেছে গা। ওই দিন দেখলাম বিষের মধ্যে পিঁপড়া পড়ছে, খায়া দেখতে পারস, তয় তুই মরবি না। কই মাছের প্রাণ লইয়া আইসস, এই ইঁদুরের বিষে তোর মতো জাউরা হারামজাদা মরব না। রঙ্গনের মেজাজ চটে গেল। এবার বিষের বোতল ফেলে সে রান্নাঘরে গেল। রান্নাঘরে সাজিয়ে রাখা অব্যবহৃত ছুরিটা নিজের হাতের কবজিতে ধরে বলল, যদি কালকে বিয়ের কথা কইতে না যান, তো আমি রঙ্গন ব্যাপারে ওয়াদা করলাম এই ছুরি দিয়া হাতের রক কাটমো। থাইকেন আপনি একলা। বলেই সে গটগট করতে করতে বড় পায়ে বেরিয়ে গেল। নাহার বেগম রঙ্গনের কাণ্ড দেখে কেঁদে উঠলেন। পাগলের মাথা চটেছে। বিগত কয়েক বছর এই সেই বুঝ দিয়ে ছেলেকে দমিয়ে রেখেছিলেন। এখন আর সেই উপায়ও নেই। অবশ্য ছেলে এখন চাকরি করে বিয়ে না দিয়ে উপায় কি? তিনি চোখ বুঝলে আসলেও রঙ্গনকে দেখবে। রুমি অবশ্য মেয়ে খারাপ নয়। রূপ যৌবনের দিকে বিবেচনা করলেও রুমি পিছিয়ে নেই। নাহার বেগম সবসময় চেয়েছিলেন ঘরে শিক্ষিত বউ আসুক। পড়াশোনার খুব ইচ্ছা ছিল। ক্লাস 8-এ উঠবার পরপরই বিয়ে হয়ে গেল। রঙ্গনের বাবাকে খুব করে বলেছিলেন তিনি পড়তে চান। রঙ্গনের দাদি ধমকে উঠে বললেন, বিয়ে হইছে, বাচ্চা পালবা আর ঘর সামলাইবা, এত পইরা কি করবা? ডাক্তারি পাস দিবা নাকি উকিল ব্যারিস্টারি পড়বা? পড়াশোনার চাকা ওখানে থেমে গেল। রুমি তো পড়াশোনাও করেছে। কথাটা কি কাল আসলেও একবার পেরে দেখবে নাকি? রঙ্গন বাড়ি ফিরল রাতে। ঘেমে জবজব করছে শরীর। নাহার বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বলেন, তোর মামারে কালকে আসতে বলিস, তারে নিয়ে কালকে রুমিদের বাড়িতে যাব। রঙ্গন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। দ্রুত এসে মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমার সত্যি আপনি আসলে রুমিদের বাড়িতে যাইবেন? নাহার বেগম কোনো জবাব দিলেন না। এমনিতেও ছেলের মাথা গেছে, আর কিছু বলে সর্বনাশ হবে। সকালে আজ রঙ্গন প্রতিদিনকার মতো স্কুল গেলেও স্কুল ছুটি হওয়া অবধি আজ আর অপেক্ষা করলো না। অসুস্থতার অজুহাত দিয়ে টিফিন টাইমে বাড়ি ফিরে এলো। নাহার বেগমকে রাতে যদিও সবসময় বুঝিয়ে দিয়েছে, তাও মামা আর মাকে সে আবারও সব শিখিয়ে পড়িয়ে দিল। কিভাবে অভিনয় করতে হবে তাও বুঝিয়ে দিল। নাহার বেগম নতুন শাড়ি আর কানপাশা পরে তৈরি হয়েছেন। বের হওয়ার ঠিক আগে আগে রঙ্গন ড্রয়ার থেকে একটা মলম বের করলো। নাহার বেগমের চোখের নিচে সেটা ঘষে ঘষে লাগিয়ে দিল। নাহার বেগম কৌতূহলের সহিত প্রশ্ন করলেন, এটা কি রে বাপ? মাজা ব্যথার ওষুধ চোখের নিচে লাগাইতাছস কেন বাপ? রঙ্গন মুচকি হাসতে হাসতে বলল, বিয়ে বাড়ি যাইবেন, রং রঙের তো একটা ব্যাপার আছে নাকি? এটা চোখের নিচে লাগে আর চকচক করে। বয়স কম কম লাগে আর খুব ইয়াং লাগে। নাহার বেগম এত কিছু আর ভাবলেন না। সত্যি তাকে খুব সুন্দর লাগছে ভেবে মনে তৃপ্তি অনুভব করলেন। রঙ্গন তাড়াতাড়ি মামা আর মাকে রিকশায় তুলে দিল। আজকে যা খেল জমবে না। মাজদাক সারোয়ার নাস্তা করে বেরিয়ে গিয়েছেন। আহসান স্কুলে গেছে। রমি আর তরি কলেজে গেছে। আস্তে আস্তে দুপুর প্রায়। শোভা তখন দুপুরে রান্না সারছিলেন। মধুবিবি পাশে বসে বসে পুঁইশাকের পাতা বেছে দিচ্ছেন। তখনই আহসানের বাড়ির সামনে রিকশা থামল। রিকশা থেকে নামলেন নাহার বেগম আর তার ভাই তৈয়ব আলী। নাহার বেগম রিকশা থেকে নেমে বাড়ির গেটে এসে কড়া নাড়তেই শোভা এসে গেটটা খুলে দিলেন। ভদ্রমহিলা যে রঙ্গনের মা তা শোভা আগে থেকেই জানেন। আগে আহসানকে স্কুল থেকে আনতে গেলে দেখা হতো দুজনার। শোভা বিস্মিত হয়ে বললেন, ভাবি আপনি? কত বছর পরে দেখলাম আপনাকে। ভেতরে আসুন ভাবি। নাহার বেগম ভাইকে সঙ্গে করে ভেতরে ঢুকলেন। মধুবিবিকে দেখে নিজেও সালাম দিলেন। আগে রঙ্গনকে নিয়ে এই বাড়িতে মাঝে মধ্যে আসা হতো তার। রঙ্গনের বাবা যাওয়ার পর থেকে সবকিছু কেমন বিবর্ণ লাগে বিধায় কোথাও যাওয়া হয় না। নাহার বেগম সোফায় বসলেন। শোভা নাস্তা নিয়ে আসতেই তিনি বললেন, এসব কেন করতে গেছেন ভাবি? আপনার রান্না খুব মজা, কিন্তু আমি আজকে কিছু খেতে আসি নাই, আসছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। শোভা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। কি কথা ভাবি? নাহার বেগম অনুভব করলেন তার চোখ দুটো জ্বলে যাচ্ছে। কেমন যেন মৃদু ঝাঁঝালো গন্ধ টের পেলেন। তবুও স্বাভাবিক হয়ে বললেন, ভাবি, রঙ্গনের বাপ মারা যাওয়ার পর থেকে আমার রঙ্গনের আর কেউ নাই।
আমার শরীরটাও আজকাল ভালো যাইতেছে না, কখন চোখ বুঝি কে জানে। আমার পর রঙ্গন রে কেউ দেখা রাখবো সে ব্যবস্থাও নাই। রঙ্গন এখন চাকরি করে, বিয়ের বয়সও হইয়া গেছে। আমার ইচ্ছা ছিল একটা মেয়ে সন্তানের, রঙ্গনের পরে তো আল্লাহ কোনো সন্তান দিল না, যাও একজন ছিল আল্লাহ নিয়ে গেল। তাই চাইছিলাম রুমিরে রঙ্গনের জন্য চাইতে, আপনারা যদি একটু ভাইবা দেখতেন ভাবি। এটুকু বলেই নাহার বেগম চোখ বন্ধ করে ফেললেন। চোখে তীব্র জ্বালা পড়ার কারণে